আসসালামু আলাইকুম। আগে জানতাম স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারেই সম্ভবত শুধু ভাইরাসটা লেগে আছে, কিন্তু এখন দেখছি আহ, ভাইরাসটা শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারেই সীমাবদ্ধ নেই। আহ, করোনার পরের থেকে আরো একটি চেয়ার আক্রান্ত হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যে চেয়ারটা রয়েছে, আমার মনে হয় ভাইরাস ওই চেয়ারেও লেগে গিয়েছে। এ কারণেই বলছি, আমরা জানতাম অতীতে বেশ কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ আহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তারপরে উই আর লুকিং শত্রু, তারপরে লালালালি করে বিল্ডিং ভেঙে ফেলেছে। এর কারণে দীর্ঘদিন থেকে এক ধরনের একটা সমালোচনা হতো যে এই চেয়ারটাতে যারাই বসেন তারাই সম্ভবত এই ধরনের ভাইরাসে আক্রান্ত হন। কিন্তু আমরা দেখলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আহ, সাবেক সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যখন এলোমেলো কথা বলা শুরু করলেন, তখন মনে হলো যে না, ভাইরাসটা সম্ভবত ওই চেয়ার থেকে এই চেয়ারেও এসেছে। এবং তার আরেকটি প্রমাণ হচ্ছে বর্তমান সড়ক পরিবহন মন্ত্রীর কথাবার্তায় মনে হচ্ছে যে উনি হয়তোবা ওই ভাইরাসে, একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কথাবার্তা শুনে সাধারণ মানুষ তেমনটি মনে করছেন। আসলে আমরা জানি না, এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদিও এ ধরনের কোনো কথাবার্তা বলেন নাই, হয়তো তিনি ভালো করে স্প্রে করে বা সুন্দর করে মুছে টুছে চেয়ারটা মুছে হয়তো বা বসছেন কিনা জানি না। যেহেতু এখনো পর্যন্ত এই ধরনের কথাবার্তা বলেন নাই, ভবিষ্যতে অপেক্ষায় আছি বলবেন কিনা আমরা জানি না। তো সবকিছু মিলে ভাইরাসটা সম্ভবত ছড়িয়ে পড়েছে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে হয়তো বা ট্রান্সফার হয়েছে, এরকমটাও হতে পারে। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আসলে অনেকে বলছেন আমার শুভাকাঙ্ক্ষীরা যে ভাই একটু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলাটা খুব একটা দুঃসাহসিক কাজ। কখনো কখনো তো ভয়ানক বিপদও হতে পারে। হুম। আমাদের শওকত মাহমুদ ভাই এখনো কারাগারে। এই কিছুদিন আগে আলী সালমগীর ভাই মানে জেলে গিয়েছিলেন, পান্না ভাই গিয়েছিলেন। যাই হোক, এরকম নানান সমস্যা রয়েছে সবসময়। মাহমুদুর রহমানের মতো বর্ষিয়ান সাংবাদিক, আবুল আসাদের মতো ব্যক্তিদেরকে কারাগারে থাকতে হয়েছে। সুতরাং আহ আর দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো বিশ্বে আর কোন রাজনৈতিক দলের সাথে তুলনা করার সুযোগ নাই। এত বড় রাজনৈতিক দল বিশ্বের আর কোথাও নাই, মানে আমার জানা নাই, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্বে আর কোন রাজনৈতিক দল আছে কিনা যেসব রাজনৈতিক দলের শাখা প্রশাখা, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। মানে বিশ্বের এমন কোন রাষ্ট্রে সম্ভবত নেই যে রাষ্ট্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মানে শাখা প্রশাখা, কমিটি নেই। সুতরাং এটা একটা ব্যাপক ব্যাপার। তো যাই হোক না কেন, দু একটি কথা হয়তো বা বলা দরকার, তাই বলছি। আমরা জানি এই মুহূর্তে সব থেকে আলোচিত, সমালোচিত যে কয়েকজন মন্ত্রী বা সাংসদ রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলো সড়ক পরিবহন মন্ত্রী জনাব রবিউল ইসলাম রবি সাহেব। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর খুব আহ আস্থাভাজন, ঘনিষ্ঠজন, পারিবারিক ভাবে সম্পর্ক রয়েছে। সবকিছু মিলিয়ে, বয়সেও তরুণ, সবকিছু মিলিয়ে আহ তিনাকে যতটুকু চিনি বা জানি, আসলে জানি না কেন তিনি এই মুহূর্তে এইভাবে কথাবার্তা গুলো বলছেন, যেটা আসলে সাধারণ মানুষের কাছে হাস্য রসে পরিণত হচ্ছে, ক্ষোভের জন্ম হচ্ছে। আমি আশা করবো, ওনাকে যতটুকু চিনি, আশা করবো খুব দ্রুতই হয়তো তিনি নিজেকে আরো সংশোধন করে ফেলবেন, এটা আশা করি। কারণ তিনি কাজ করতে পারবেন বলে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি। এছাড়া আরো একটি জায়গা রয়েছে বর্তমানে, সেটি হচ্ছে ব্যারিস্টার কাইসার কামাল, আমাদের ডেপুটি স্পিকার মহোদয়। ওনাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, বিভিন্ন ধরনের মানে আলোচনা, সমালোচনা, এমনকি ব্যক্তিগত ভাবেও আক্রান্ত হচ্ছেন তিনি নানা কেলেঙ্কারির দ্বারা। ভাই আসলে যেখানে আমেরিকার ট্রাম্প, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদী অ্যাপেস্টাইন কেলেঙ্কারি নিয়ে তারা রাষ্ট্রপ্রধান হতে পারে, সেখানে কাইসার কামাল সাহেব তো মাত্র ডেপুটি স্পিকার।
দ্বিতীয়ত কায়সার কামাল সাহেব তো কোনো অযোগ্য ব্যক্তি না। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেন, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সবকিছু মিলিয়ে তিনি মানে বিএনপির রাজনীতিতে তিনি নতুন কোনো মুখ না বা অযোগ্য কোনো মুখ না। কেন আমরা বিগত সরকারের সময় ডক্টর শিরীন শারমিনকে নিয়েও তো এরকম আলোচনা হতে দেখেছি, পরে তো দেখেছি তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন কাজের মধ্য দিয়ে। আমার ধারণা ভুল হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত, ভুল হলে আপনারা ক্ষমা করবেন। আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ নামক দলটির এ পর্যন্ত কাল মানে এ যাবৎকালের যে কয়জন স্পিকার ছিলেন, অর্থাৎ তার মধ্যে সকলেই বলেন, সকলে বলতে বেশিরভাগ মতামতটাই এরকম যে আব্দুল হামিদ সাহেব হচ্ছে আওয়ামী লীগ সরকারের সব থেকে মানে উজ্জ্বল একটি দৃষ্টান্ত। তিনি একজন সফল স্পিকার, এবং এই আব্দুল হামিদ সাহেবের পরে যদি আওয়ামী লীগের দ্বিতীয় কোন স্পিকার থেকে থাকেন এরকম সফল, তার নাম হলো ডক্টর শিরীন শারমিন। বয়সে তরুণ ছিলেন, মানে তরুণী ছিলেন, একদম অল্প বয়সী ছিলেন। এ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু তিনি প্রমাণ করেছেন যে কাজের মধ্য দিয়ে না তিনি যোগ্য ছিলেন। তো সেখানে কায়সার কামালের মতো ব্যক্তি, ডক্টর শিরীন শারমিন, আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি না, কিন্তু মানে তিনি কি এতই অযোগ্য ডক্টর শিরীন শারমিনের থেকেও? ডক্টর শিরীন শারমিনের যে কন্ট্রিবিউশন ছিল আওয়ামী লীগে, তার থেকে মানে এটা আমি বলছি অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল তার বাংলাদেশের রাজনীতিতে এবং বিশেষ করে বিএনপিতে। সুতরাং যারা মানে আফসোসটা হচ্ছে তিনি ব্যক্তিগত ভাবেও আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ভাবে, সেটা আমরা আসলে আশা করি না। আবার ব্যক্তিগত জীবনে বদলে যাওয়াটা উচিত জনপ্রতিনিধিদের, এটাও মানে কি বলবো, এটাও একটা বড় জোর দাবি। সাধারণ মানুষ তো আশা করেনি যে এ ধরনের মানুষগুলোর ব্যক্তিগত জীবন পরিচ্ছন্ন থাকবে, সুন্দর থাকবে, এটা আশা করেন সকলেই। পাশাপাশি আসছি আর একজন ব্যক্তিকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, আমাদের আসাদ ভাই। আসাদ ভাই, বড় ভাই, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় বললাম আইনমন্ত্রী মহোদয়কে, আমাদের বড় ভাই, যদিও এলাকার বড় ভাই। তো মাননীয় আইনমন্ত্রীকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে যে সব থেকে অযোগ্য হচ্ছে এই আইনমন্ত্রী, এবং কোটি কোটি টাকা মানে শত কোটি টাকা এরকম আলোচনা হচ্ছে যে তিনি ঘুষ দিয়ে মন্ত্রী হয়েছেন, এবং তার কোন আত্মীয় বা কোনো বন্ধুজন লন্ডনে থাকতো, তার সঙ্গে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মানে ঘনিষ্ঠতা আছে। এই সব কিছু মিলিয়ে মানে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বা এইসব প্ল্যাটফর্ম গুলোতে এত পরিমাণে এত ধরনের সমালোচনা হয়, আগা মাথা কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। কার সম্পর্কে কে কি বলছে, মানে এটা বুঝে হোক না বুঝে হোক আলোচনা করে। হ্যাঁ, কিছু কিছু সমস্যা তো রয়েছে, এটাও অস্বীকার করি না, করা যায় না, সংকট তো কিছু থাকেই, কিন্তু সেই সংকট গুলো এমন ভাবে উপস্থাপন করা হয় মানে রং চড়িয়ে, মানে ধরে আনতে বললে বেঁধে আনে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আসলে কি দেখেন, আইনমন্ত্রী মহোদয়, হ্যাঁ তিনি রাজনীতিতে বেশ নতুন মুখ, কিন্তু আমরা জানি জুলাই আন্দোলনে কিন্তু তার বেশ ভূমিকা ছিল, এটা অস্বীকার করা ঠিক হবে না, এটা অস্বীকার করা যায় না। আমরা জানি বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সময়ে তার শেষ দিকে অন্তত আসাদুজ্জামান সাহেব কি ধরনের ভূমিকা রেখেছেন এটা আমার বলার অপেক্ষা রাখে না, এটা ইতিহাস সাক্ষী আছে। মানে তার সম্পর্কে যারা বলছেন একটু জেনে বললে আরো ভালো হবে। আমি বলছি না যে তারা জেনে বলেননি, আমি এরকম কি অভিযোগ করছি না, কিন্তু যার যতটুকু অবদান আছে সেইটুকু অস্বীকার করাটা আমার কাছে খুব কার্পণ্য মনে হয়, কৃপণতা মনে হয়। আমি কাউকে আক্রমণ করার জন্য কথাগুলো বলছি না, কেউ আহত হলে আমাকে ক্ষমা করবেন, আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমি আবার বলছি, আমি কাউকে আক্রমণ করার জন্য কথাগুলো বলছি না, আমি শুধু বলছি আসাদুজ্জামান সাহেবের ব্যক্তিগত ক্যারিয়ারটা খুব দুর্বল না। তিনি বিএনপির রাজনীতি করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, তারপরে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন, সুপ্রিম কোর্টে দীর্ঘদিন আইন প্র্যাকটিস করেছেন, মানবাধিকার কর্মীও ছিলেন তিনি। বিশেষ করে এই যে শেখ হাসিনা সরকার অর্থাৎ জুলাই আন্দোলনের
আহ আগে থেকে তিনি বেশ সক্রিয় ছিলেন, কিন্তু দেশে বা দেশের বাইরে তিনি কিন্তু কথা বলেছেন। যখন কথা বলাটা খুবই দুরূহ ছিল তখন তো এই মানুষটি কথা বলেছেন। এখন বিষয়টি হলো তিনি তিনি যা পেয়েছেন তা কম হয়েছে না বেশি হয়েছে সেই হিসাব নিকেশটা হয়তো আমি করতে যাচ্ছি না, সেটা করতে যাওয়াটা আমার ঠিকও হবে না। সাধারণ মানুষ যারা আছেন তাদেরও তো কথা বলার অধিকার রয়েছে, রয়েছে বটে, বলতেই পারেন। কিন্তু আমি শুধু বলবো এই ব্যক্তিগুলো আসলে একটি সরকার প্রধান যখন তার সরকার পরিচালনার জন্য পরিকল্পনা করেন তখন তিনি তার আশপাশের বিশ্বস্ত বা যারা দীর্ঘদিনের পথ চলা যাদের সাথে তার অভিজ্ঞতা রয়েছে বা যে মানুষগুলোর তার কাছে আস্থাভাজন, তিনি সেই মানুষগুলোকে দায়িত্ব দেন বা দিবেন, এটা স্বাভাবিক বিষয়। বর্তমান প্রধানমন্ত্রী তার কাছে মনে হয়েছে এই মানুষগুলো যোগ্য বা এই মানুষগুলোকে যোগ্য হিসেবে গড়ে তোলা প্রয়োজন, এই জন্য হয়তো বা তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন। সবাই যে তেনার বা মানে তার আশাটাকে সম্পন্ন করবে বা তার চাহিদা পূরণ করবে বা করতে পারবে সেটিও ঠিক নয়। এক্ষেত্রে হতে পারে ধরুন হতে পারে যে 10 জনের ভিতর হয়তোবা 2 জন সফল হননি, হয়তোবা তাদেরকে আবার পরিবর্তন করে দিবেন, নতুন কাউকে সুযোগ দিবেন, এটি স্বাভাবিক ব্যাপার। তো সবকিছু মিলিয়ে প্রিয় ভাইয়েরা, অনেক কথা বলে ফেললাম। আহ সামনে মানে সরকারের আলোচনা এবং সমালোচনা নিয়ে হয়তোবা অনেক কথা বলার প্রয়োজন হতে পারে। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।